নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি দ্য বিগ স্টোরি। গতকাল রাত থেকেই এই বিগ স্টোরি আমাদের সামনে উত্থাপিত হয়েছে এবং আজ সারা দিন ধরেই যেই খবরের দিকে সবচেয়ে বেশি নজর ছিল তা হলো বুধবার রাতে ঘটে যাওয়া এক ভয়াবহ নৃশংস খুনের ঘটনা। বুধবার রাত 10:30 ঠিক তখন প্রায় এরকম একটা ঘটনা যে ঘটে যাবে তা বোধহয় ওই জনাদেশে জিতে আসা রাজনৈতিক দল থেকে আমজনতা কেউ কল্পনা করতে পারেনি। 9 মে রাজ্যে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ, সম্ভাব্য মন্ত্রী কে হবেন বা মুখ্যমন্ত্রী কে হবেন সেই সমস্ত নিয়ে আলাপ আলোচনা চলছে, বৈঠক চলছে। সেই শুভেন্দু অধিকারী যে কারণে সবচেয়ে ব্যস্ত বেশি, তিনি দীর্ঘদিন ওই বিরোধী দলনেতা থাকার পর যিনি তৃণমূলের সুপ্রিমোকে তার গড় একেবারে ভবানীপুরে হারিয়েছেন 15,144 ভোটে, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার সৌভাগ্য হলো না সেই শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের। শপথ নেওয়ার আগেই খুন হয়ে গেলেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় গাড়ি থামিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে হত্যা করা হয় বুধবার। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, আহত হয়েছেন তার গাড়ির চালকও। এই গোটা ঘটনার পেছনে একটা বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত কিন্তু পাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে যা খবর তাতে দেখা যাচ্ছে যে ঘটনার সময় গাড়িতে ছিলেন চন্দ্রনাথ রথ, চালক এবং আরও এক ব্যক্তি যার নাম মিন্টু। মধ্যমগ্রামের একটি রাস্তায় আচমকা একটি গাড়ি এসে তাদের পথ আটকায়, আর তারপরেই কয়েকজন আততায়ী একটি বাইকে করে এসে তার গাড়ি ঘিরে ধরে এবং তার জানালা লক্ষ্য করে একের পর এক গুলি ছুঁড়তে থাকে। আর একেবারে জানালার পাশেই বসেছিল চন্দ্রনাথ রথ, ফলে তার দেহে একটার পর একটা গুলি বিঁধতে থাকে। তদন্তকারীদের দাবি, হামলাকারীরা খুব কাছ থেকেই একেবারে জানলার কাছে আগ্নেয়াস্ত্র ঠেকিয়েই এই গুলি চালিয়েছিল। প্রাথমিক তদন্তে যা মনে করা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে হামলার মূল নিশানা ছিল একমাত্র চন্দ্রনাথ রথই, কারণ গাড়ির অন্য দুই আরোহীর ওপর সেভাবে কিন্তু হামলার চেষ্টা করা হয়নি। গাড়ির চালক চন্দ্রনাথ রথের পাশেই ছিলেন, সেই কারণে তার গুলি লেগে গিয়েছে। তবে আততায়ীদের মূল লক্ষ্য কিন্তু ওই চালক ছিল না, ছিলেন এক এবং একমাত্র চন্দ্রনাথ রথ। অন্যদিকে গাড়িতে থাকা তৃতীয় ব্যক্তি মিন্টুর শরীরেও কোনো আঘাত লাগেনি। শুট আউটের পর রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতরে একেবারে লুটিয়ে পড়েন চন্দ্রনাথ রথ এবং চালক। মিন্টু আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেন, স্থানীয় কয়েকজন লোক তার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু ততক্ষণে সব শেষ, কারণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলেই ঘোষণা করা হয়। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা এক নয় একাধিক প্রশ্ন আমাদের সামনে তুলে দিয়েছে। তার কারণ খেয়াল করে দেখুন, 2026-এর যে বিধানসভা নির্বাচন এ বাংলায় ঘটেছে, আপাতকালীন কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন সংঘটিত হয়েছে। সেভাবে কোনো বড় ধরনের সংঘর্ষ বা রক্তপাতের ঘটনা কিন্তু ঘটেনি, খুন তো হয়নি। কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর, ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরে কয়েকটা দিন কেটে যাওয়ার পর 4 তারিখ ফলাফল ঘোষণা হয়েছে, আর চন্দ্রনাথ খুন হচ্ছে 6 তারিখ, 2 দিন পর রাতে। খুব স্বাভাবিকভাবেই বাংলার রাজনীতির যে সংস্কৃতি, বাংলার ভোট রাজনীতির যে সহিংসতার সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে এবারেও বেরিয়ে যাওয়া গেল না। আর এটাই কিন্তু ভাবাচ্ছে যে যাকে খুন করা হলো সেই চন্দ্রনাথ রথ একদিকে যেমন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের হিসেবে কাজ করতেন, ঠিক তার পাশাপাশি এই চন্দ্রনাথ রথ শুধুমাত্র যে শুভেন্দু অধিকারীর কবে কোথায় মিটিং রয়েছেন সেটাই শুধু দেখছেন এমনটা নয়, তার পাশাপাশি আরও অনেক দিকে কিন্তু এই চন্দ্রনাথ রথ খবর রাখতেন, লক্ষ্য রাখতেন। এবং আজ থেকে নয়, সেটা প্রায় 2020 সাল থেকে এই চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন এবং একজন বিরোধী দলনেতা হিসেবে কাজ করার জন্য একেবারে অনেকটা সরকারিভাবেই তাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল বিধানসভার পরিপ্রেক্ষিতে। তার কারণ তার যে গাড়িটি আমরা লক্ষ্য করেছি সেখানে কিন্তু পরিষ্কার অন ডিউটি একটা বোর্ড লাগানো ছিল, যা থেকে একটা জিনিস পরিষ্কার যে এই চন্দ্রনাথ রথ কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক কর্মী নন।
ঝান্ডা হাতে তিনি যে মিটিং মিছিলে অংশগ্রহণ করছেন, বক্তৃতা দিচ্ছেন, এমন কর্মী নন, এমন ব্যক্তি নন। তিনি একেবারে পর্দার আড়ালে থেকে শুভেন্দু অধিকারীকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে গেছেন। নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু অধিকারীকে সাহায্য করেছেন, এমনকি ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু অধিকারীকে সাহায্য করেছেন, এবং দুটি জায়গা থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী জয়লাভ করেছে। ভবানীপুরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এক নয় একাধিক প্রশ্ন উঠছে। এই খুনের পেছনে আসল রহস্য কি, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এমন যেমন প্রশ্ন উঠছে, ঠিক তার পাশাপাশি প্রশ্নটা এটাও উঠছে যে কেন চন্দ্রনাথ রথকে অ্যাটাক করা হলো বা টার্গেট করা হলো, এর পেছনে অন্য কোনো কারণ নেই তো? আমরা প্রশ্নের উত্তরগুলো খুঁজব, তদন্ত কোন দিকে কতটা গতিপথ এগিয়েছে সেটাও জানবো বা জানাবো আপনাদেরকে। কিন্তু তার আগে আরও একটা আপনাদের স্তম্ভিত করে দেওয়ার মতন ইতিহাস তুলে ধরি। এই প্রথম নয়, গত 13 বছরে 3 বার খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বা নিরাপত্তারক্ষী। 3রা আগস্ট 2013 সালে খুন হন এই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক প্রদীপ ঝা। তার দেহ পাওয়া যায় স্ট্র্যান্ড রোডের ধারে। সেই সময় অবশ্য শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসেই ছিলেন, কিন্তু সেই সময়তেও তার এই আত্মসহায়ক প্রদীপ ঝা খুন হয়েছিল। এরপর 2018 সালে 13ই অক্টোবর, তখনও শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে। আর ঠিক সেই সময় এই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষী শুভব্রত চক্রবর্তীর দেহ পাওয়া যায় পূর্ব মেদিনীপুরের কাঁথির পুলিশ ব্যারাকে। তার মাথায় পাওয়া যায় গুলির আঘাতের চিহ্ন। এখানেই শেষ নয়, 2021 সালে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে চলে এসেছেন, সেই 2021 সালে শুভেন্দু অধিকারীর অন্যতম ঘনিষ্ঠ সহায়ক বা সহযোগী হিসেবে পরিচিত পুলক লাহিড়ী, তার মৃত্যু হয়। আর কাকতালীয়ভাবে হোক আর যে কারণেই হোক না কেন, 2026 সালের 6 মে খুন হয়ে গেলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী যে এই গোটা ঘটনায় মর্মাহত ভেঙে পড়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গতকাল রাত্রেও ছুটে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী যে হাসপাতালে চন্দ্রনাথ রথকে রাখা হয়েছিল বা নিয়ে যাওয়া হয়েছিল সেখানে, আবার আজকে সকালেও সেখানে পৌঁছান। কি বলেছেন শুভেন্দু অধিকারী তার এই আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুকে নিয়ে? আসুন একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন। এই মর্মান্তিক পরিকল্পিত ঠান্ডা মাথায় সুপারি কিলারদেরকে ভাড়া করে এনে বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে এবং তার গাড়ির চালককে যেভাবে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে, তাতে এক্স সার্ভিসম্যান চন্দ্রকান্ত রথকে আমাদের হারাতে হয়েছে। আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম, হয়তো তাকে টার্গেট করতো না। আমি যদি ভবানীপুরে না জিততাম, তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। শুভেন্দু অধিকারী বলছেন মানসিক দংশনে তিনিও বিদ্ধ হয়ে রয়েছেন। তার কারণ দীর্ঘ সময় এই চন্দ্রনাথ রথ তার সঙ্গে ছিলেন, গোটা নির্বাচন প্রক্রিয়ার একেবারে আঠার মতন আটকে ছিলেন, বা ওই আমরা কথায় বলি না জোকের মতন আটকে থাকায়, জোকের মতন শুভেন্দু অধিকারীর সঙ্গে আটকে ছিলেন চন্দ্রনাথ রথ। সে মানুষটা হঠাৎ করে বাড়ি ফিরছিলেন গতকালকে রাতে, আর সেই সময় তারকে লক্ষ্য করে গুলি, যেভাবে গুলি চালানো হয়েছে সেটা শুভেন্দু অধিকারী বলছেন যে একেবারে পূর্ব পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওই একটু আগেই বলছিলাম যে এক নয় একাধিক প্রশ্ন উঠছে। তার কারণ যেভাবে তাকে খুন করা হয়েছে, যে তথ্যগুলো সামনে আসছে, তাতে প্রথম প্রশ্ন উঠছে যে কারা রয়েছে এই হামলার পেছনে, কেন টার্গেট করা হলো চন্দ্রনাথ রথকে। আর এক্ষেত্রে তদন্তকারীরা যে দাবি করছেন সেখানেও কিন্তু গভীর ষড়যন্ত্রের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। হামলাকারীরা কিন্তু আগে থেকেই ওই রুটে এবং গাড়ির অবস্থান সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল। অর্থাৎ এই ঘটনা ঘটানোর জন্য ওই এলাকায় অনেক আগেই রেকি করা ছিল আয়ততায়ীদের।
এবং আগে থেকেই সেখানে একটি গাড়ি দাঁড় করানো হবে, একটা গলি পথ, ফলে একটা গাড়ি দাঁড়িয়ে গেলে পরের পেছনের গাড়িটা অটোমেটিক্যালি দাঁড়িয়ে যাবে এবং সেই যে মুহূর্তে সেই গাড়িটা দাঁড়িয়ে যাবে সেই মুহূর্তেই আততায়ীরা ওই গাড়িটির ওপর আক্রমণ করবে। টোটালটা ছক কষা। আততায়ীরা অনেক আগেই এই ছক কষেই কিন্তু মাঠে নেমেছিলেন। ঘটনাস্থলে পালানোর রাস্তা থেকে শুরু করে একেবারে গাড়ি যে ব্যবহার করা হয়েছে, বাইক যে ব্যবহার করা হয়েছে, সেগুলো আগে থেকেই পরিকল্পিতভাবে তার নাম্বার প্লেট বদলে ফেলা হয়েছে। তার কারণ যে নাম্বারগুলো পাওয়া গেছে তদন্তকারীরা বলছেন তা সম্পূর্ণ ভুয়ো, সব কিছুতেই মিলছে। একেবারে সুপরিকল্পিতভাবে এই খুনটাকে একেবারে আঞ্জাম দেওয়ার ইঙ্গিত। তদন্তকারীদের একাংশ কিন্তু মনে করছেন এটি সাধারণ রাগের বশে হয়ে যাওয়া একটা হামলা নয়, অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক একেবারে টার্গেট কিলিং করা হয়েছে এই চন্দ্রনাথ রথকে। চন্দ্রনাথ রথের গতিবিধি সম্পর্কে হামলাকারীরা আগে থেকেই বিস্তারিত তথ্য নিয়েছিল। তারা জানতো কখন চন্দ্রনাথ ফিরবে এবং কোন রাস্তা দিয়ে ফিরবে, এবং পুরো রাস্তার সবচেয়ে সরু জায়গাটিকেও তারা চিহ্নিত করেছিল, যেখান থেকে পালিয়ে যাবার, গাড়ি ঘুরিয়ে নেওয়ার আর কোনো রাস্তা নেই। এখন প্রশ্ন উঠছে যে চন্দ্রনাথ কেন টার্গেট হলো? কার নির্দেশে চন্দ্রনাথের উপর হামলা চালানো হলো? চন্দ্রনাথকেই বা কেন বেছে নেওয়া হলো? তবে কি চন্দ্রনাথের কাছে এমন কিছু তথ্য ছিল যা অন্য কিছু হতে পারত? খুব স্বাভাবিকভাবেই এমন একাধিক কিন্তু প্রশ্ন উঠছে। চন্দ্রনাথের গাড়িতে কিন্তু বিধানসভার স্টিকার লাগানো ছিল, সহজেই গাড়ি চিনে দুষ্কৃতীদের হামলা করতে কিন্তু অসুবিধে হয়নি। চন্দ্রনাথকে খুন করে আসলে তাহলে কি শুভেন্দু অধিকারীকেই বার্তা দেওয়ার চেষ্টা করা হলো? আর কারা কারা রয়েছেন এই টার্গেট কিলিংয়ের তালিকায়, সেই উত্তর খুঁজতে কিন্তু একাধিক দিকে খতিয়ে দেখছে তদন্তকারী দল। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যে সিসিটিভির ফুটেজ আমাদের সামনে এসছে সেটা আপনারা দেখেছেন। সেই সিসিটিভিতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে গাড়িটিতে চন্দ্রনাথ ছিল সেই গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেই গাড়িটির সামনের দিকে এগিয়ে গিয়ে সামনে একটি গাড়ি থাকায় গাড়িটি দাঁড়িয়ে পড়ছে পর্যন্ত দেখা যাচ্ছে, এবং তারপর দুষ্কৃতীরা বাইক থেকে নেমে গাড়ি লক্ষ্য করে তাকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একটার পর একটা গুলি চালাচ্ছে। তারপর যে ফুটেজ আমাদের ওই গাড়ির আমাদের সামনে এসছে তাতে দেখা যাচ্ছে একেবারে গুলি লাগার পর গাড়ির মধ্যেই সম্পূর্ণরূপে লুটিয়ে পড়েছিলেন চন্দ্রনাথ। তাকে গাড়ি থেকে বের করতে যারা বের করেছেন তাদের রীতিমতো হিমশিম খেতে হয়। খুব স্বাভাবিকভাবেই আবারও বলছি যে বাংলার যে ভোট সংস্কৃতি বা রাজনৈতিক সহিংসতার যে সংস্কৃতি এ বাংলায় দীর্ঘদিন ধরে শতক ধরে কায়েম রয়েছে, দশক ধরে কায়েম রয়েছে। এই পরিস্থিতি পরিবর্তন কিন্তু হয়নি। দল এসেছে, দল চলে গেছে, আবার নতুন দল এসেছে, নতুন দল চলে গেছে, আবার হয়তো নতুন দল এসেছে, কিন্তু সহিংসতার ছবিটা কিন্তু রয়ে গেছে। আর এই সহিংসতার ছবি কিন্তু প্রশ্ন তুলছে যে আর কত মায়ের কোল খালি হলে তবে এই ধরনের সমস্যার সমাধান হবে বা এই চিত্রটা আমাদের দেখতে হবে না। ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্যগুলোতেও কিন্তু নির্বাচন হয়, এমনকি পশ্চিমবঙ্গের সঙ্গেও আরও 4টি রাজ্যে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু নির্বাচন সংগঠিত হয়েছে। কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি। রাজনৈতিক উত্তেজনা থাকতে পারে, নির্বাচনী উত্তেজনা থাকতে পারে, কিন্তু একেবারে এইভাবে প্রকাশ্য রাস্তায় টার্গেট করে রেইকি করে সুপরিকল্পিতভাবে খুনের ঘটনা ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে তেমনভাবে লক্ষ্য করা যায় না। রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও বলছি, দুষ্কৃতীদের ঘটনা ঘটতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু বাংলা ফের একবার প্রমাণ করে দিল যে বাংলার ভোট সংস্কৃতি, ভোট সহিংসতা যেখানে ছিল সেখানেই আছে। আমরা সিপিএমের আমলের সন্ত্রাসের কথা দেখেছি,
এক নয় একাধিক ঘটনার উদাহরণ সিপিএমের আমলে এই রাজনৈতিক সন্ত্রাসের উদাহরণ রয়েছে। সিপিএমের 34 বছরের জামানার অবসান হবার পর তৃণমূল কংগ্রেসের যে 1.5 দশকের জামানা, সেই জামানাতেও আমরা কিন্তু রাজনৈতিক সন্ত্রাস দেখেছি এবং প্রত্যেকটি নির্বাচনে কী ধরনের রাজনৈতিক সহিংসতা থাকে সেটাও আমরা দেখেছি। কিন্তু তারপরও 2026-এর নির্বাচন সেভাবে কিন্তু কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, সেভাবে কোনো খুন বা মৃত্যুর ঘটনাও ঘটেনি। সেদিক থেকে সেটা ইতিবাচক ছিল, কিন্তু সেটাকে ইতিবাচক রাখা হলো না। এটাও কি এক ধরনের চক্রান্ত? ঠিক যে মুহূর্তে চন্দ্রনাথ রথকে গুলি করা হচ্ছে, তার ঠিক আগের মুহূর্তে চন্দ্রনাথ নাকি টেলিফোনে কথা বলছিলেন। কার সঙ্গে কথা বলছিলেন, কি কথা বলছিলেন? তদন্তে যা দেখা যাচ্ছে তাতে ওই খুনের অনেক আগে থেকেই ওই এলাকায় বেশ কিছু সন্দেহভাজন গাড়ি কিন্তু ঘোরাফেরা করছিল। হামলায় ব্যবহার করা হয়েছে যে গাড়িটিকে প্রায় 6 ঘন্টা আগে থেকেই মধ্যমগ্রামে এলাকায় দেখা গেছে ওই গাড়িটিকে, অর্থাৎ আগে থেকে ওত পেতেছিল তারা। বুধবার বিকেল 4টে নাগাদ মধ্যমগ্রামের দোলতলা এলাকায় প্রথম ওই গাড়িটিকে লক্ষ্য করা গেছে। হামলার আগে রুট রেকি করতে এলাকায় বারবার চক্কর কাটছিল আততায়ীরা। হামলার অন্তত 10 মিনিট আগে থেকেই ঘটনাস্থলের আশেপাশে অপেক্ষা করছিল একটা গাড়ি এবং 2টো বাইক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে হামলায় ব্যবহৃত গাড়ি এবং বাইকের যে নম্বর প্লেট, যেটা একটু আগেও বললাম যে জাল করা হয়েছে, শুধু তাই নয়, শনাক্তকরণ এড়াতে ওই গাড়ি এবং বাইকের যে চেসিস নম্বর থাকে সেটাকেও রীতিমতো ঘষে তুলে ফেলা হয়েছে যাতে বুঝতে না পারা যায়। মাটিগাড়ার একটি গাড়ির নাম্বার নকল করে ব্যবহার করা হয়েছে ওই নাম্বার প্লেটে। একই সঙ্গে আততায়ীরা একই মডেলের আরও একটি গাড়ি জোগাড় করে রেখেছিল ওই অঞ্চলে, যাতে তদন্তকারীদের গুলিয়ে দেওয়া যায়। তদন্তকারীদের মতে গাড়ি দিয়ে চন্দ্রনাথের গাড়ির রাস্তা আটকানো এবং তারপর খুব কাছ থেকে গুলি চালানোটা একেবারে টোটালটাই পরিকল্পনা ছিল। আর এই কারণে ওই ঘটনাস্থলে আলাদা করে একটা গাড়ি নিয়ে এসে আগেই রাখা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই পরিকল্পনাটা কে করলো, কারা করলো, তার কিন্তু প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি, এখনো জানা যাচ্ছে না। এই গোটা ঘটনার পেছনে কেউ কেউ আবার ডিপ স্টেটের দাবি করছে। ডিপ স্টেট না ডিপ কনস্পিরেসি, না এর পেছনে অন্য কোনো কারণ আছে, গোটা বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ। কিন্তু একটু আগে বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে বলছিলাম যে এই গুলিটি যখন করা হচ্ছে ওই চন্দ্রনাথ রথকে, সেই সময় বা তার আগে থেকেই চন্দ্রনাথ রথ কিন্তু কারো একজনের সঙ্গে কথা বলছিলেন টেলিফোনে কথা বলা অবস্থাতেই তার মধ্যে তাকে গুলি করা হয় এবং গুলি চালানো হয়। ফোনে কথা বলতে বলতেই লুটিয়ে পড়ে চন্দ্রনাথ। কাকে ফোন করছিলেন জানেন? চন্দ্রনাথের সঙ্গে টেলিফোনে কথা হচ্ছিল শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। শঙ্কর ঘোষ নিজেই হতবাক, তার কারণ গোটা ঘটনাটা টেলিফোনে তিনি শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে তিনি বুঝতে পারছেন না। সেই শঙ্কর ঘোষ কি জানিয়েছেন আসুন শুনবি একবার। प्रोग्राम मैं और वो ऐसे बनाता रहता था। कल भी मेरे से वही बात हो रहा था। मैं भी कन्वेंशन सेंटर से हॉस्टल जा रहा था। वो कहा था मुझे मालूम नहीं, लेकिन उनको मैंने फ़ोन किया, वो भी मेरे को फ़ोन किया। तो पहले कनेक्ट नहीं हुआ, फिर हम लोग शायद 10 बजे मोबाइल में है, तो उसी समय हम लोग बात कर रहा था। तो इन बिटवीन द कॉन्वर्सेशन मैंने 2-3 आवाज़ सुनी, लेकिन वो आदमी लोगों का आवाज़, कोई बुलेट या इस तरह की कुछ आवाज़ नहीं। तो मैंने सोचा कि क्रॉस कनेक्शन, फिर सोचा क्रॉस कनेक्शन नहीं है, क्या हो रहा है, शायद उनका कुछ हुआ है। तो मैंने फिर फ़ोन किया, रिसीव नहीं, फ़ोन मैंने काट दिया। फिर फ़ोन किया, रिसीव नहीं किया। फिर मैंने मैसेज किया कि तोर की शरीर खराब हो गया से, वो भी रिप्लाई नहीं आया। फिर मैंने फ़ोन किया, तब एक आदमी ने फर्स्ट टाइम या सेकेंड टाइम ही पिक्ड अप माई फ़ोन एंड टोल्ड मी कि चंदू को गोली मार दिया गया। तो
শঙ্কর ঘোষের বক্তব্য থেকে পরিষ্কার যে টেলিফোনে কথা বলতে বলতেই চন্দ্রনাথ যাচ্ছিল, চন্দ্রনাথ নিজেও জানত না তার সঙ্গে ধরনের একটা ঘটনা ঘটে যাবে। তার সামনে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে এবং পরিকল্পিতভাবে তাকে খুন করার একটা ছক তৈরি করা হয়েছে। সে আগামী পরিকল্পনা কি আছে না আছে তা নিয়ে কথা বলতে বলতে যাচ্ছিলেন। তার কারণ 9 তারিখ যে ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের নানাবিধ কাজকর্ম এই চন্দ্রনাথ রথকেও করতে হচ্ছিল, যেহেতু শুভেন্দু অধিকারী সেখানে থাকবেন। নানাবিধ ফাইল এই চন্দ্রনাথ রথ সামলাতেন। খুব স্বাভাবিকভাবেই এই চন্দ্রনাথ রথকে যে গুলি করে খুন করা হয়েছে তাতে কিন্তু প্রশ্ন থাকছে, মোটিভটা কি? কোন মোটিভের ওপর দাঁড়িয়ে চন্দ্রনাথ রথকে খুন করা হলো? এর পেছনে পুরোটাই কি রাজনৈতিক? সত্যি কি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে, সেই রাগের কারণে তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা ঘটিয়েছে যা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, সেটা ঠিক? নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে? এই গোটাটাই কিন্তু তদন্ত সাপেক্ষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই তদন্তের রেশ আরও একটা সমস্যাকে আমাদের সামনে নিয়ে এসেছে। তার কারণ এই মুহূর্তে শাসক কিন্তু বিজেপি আর বিরোধী কিন্তু তৃণমূল কংগ্রেস। আমরা 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসে লক্ষ্য করেছিলাম বিরোধী তৎকালীন বিজেপি আক্রান্ত হচ্ছে, কিন্তু এইবার তার উলটপুরাণ দেখতে পাচ্ছি। অদ্ভুতভাবে বিজেপির নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে, নেতার আত্মসহায়ক খুন হচ্ছে। জানি না এর পরবর্তী পরিস্থিতি ঠিক কোন দিকে দাঁড়াবে। আমাদের আবেদন থাকবে সুষ্ঠু শান্তি বজায় রেখে চলার। আজ বিগ স্টোরি এই পর্যন্তই। নমস্কার।